আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পার্ট সি, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত। তো চলো দেখি আজকে পার্ট সিতে আমরা যে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কেন বলা হয়, ভারতবর্ষের অবশিল্পায়নের কারণ কি, ভারত কীভাবে একটি রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারক দেশে পরিণত হলো, এবং হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ। ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে একটি দেশ হলো ভারতবর্ষ, এবং সেই ভারতবর্ষকে বলা হচ্ছে যে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে যত দেশ ছিল তার মধ্যে এটা হচ্ছে রত্ন। এই রত্ন কথাটার অর্থ কি না, জুয়েল বলা হয়। যে আমরা অনেক স্টুডেন্টকে বলি যে এটা হচ্ছে জুয়েল স্টুডেন্ট, মানে তার এত গুরুত্ব, তার ইম্পর্টেন্সই এত যে সে হয় খুব প্রচন্ড বুদ্ধিমান হতে পারে, অথবা হচ্ছে রত্ন আমরা কোনো মূল্যবান বিষয় সম্পর্কে বোঝাতে রত্ন ব্যবহার করি, যেটা তো হচ্ছে রত্ন। তো ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ওরকম রত্ন বলা হতো ভারতবর্ষ। কেন বলা হতো, এটা একটা কোশ্চেন আসতে পারে যে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই উক্তির যথার্থতা বিচার করে, অথবা কেন ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়। এই উত্তরটা খুঁজতে গেলে তোমাদের 1857 খ্রিস্টাব্দে একটা বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহের পরে 1858 খ্রিস্টাব্দে কোম্পানি যে শাসন করতো, 1857 বিদ্রোহ পর্যন্ত ভারতবর্ষ শাসনের দায়িত্ব ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই বিদ্রোহটা যখন হয়ে গেল তখন 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া, তিনি একটি আদেশ বলে এই কোম্পানির হাত থেকে শাসন ক্ষমতাটা নিজের হাতে তুলে নিলেন। সেই ঘোষণাটার নাম হচ্ছে মহারানীর ঘোষণা। তাহলে এই যে মহারানীর ঘোষণার পরে কোম্পানির হাত থেকে শাসন ক্ষমতা চলে গেল সরাসরি ব্রিটেনের হাতে, ব্রিটিশ সরকারের হাতে। তো তখন যে যে ঘোষণাগুলো করা হয়েছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল যে এবার থেকে ভারতবর্ষের শাসন পরিচালনার সময় যা যা খরচ হবে, মানে ভারতবর্ষের ডেভেলপমেন্টের কথা বলো, ভারতের শাসন কার্যাবলী পরিচালনার জন্য সমস্ত খরচ খরচা এবার থেকে ভারতের থেকেই তুলে নেওয়া হবে। তাহলে ব্রিটিশ কোম্পানি আগে লাভ করতো, সেই লাভের অংশ থেকে কিছু কাজ করতো। এখন বলা হলো যে ভারতের কোম্পানি নেই, তাহলে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে শাসন কার্য পরিচালনা করবে, তাই ভারতবর্ষ থেকেই সমস্ত যা খরচ খরচা হবে সেগুলো তোলা হবে। এতে দেখা গেল কি না, ভারতবর্ষ থেকে যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটা এত পরিমাণে আদায় হলো যে অন্য জায়গা থেকে কিন্তু সেরকম আর্থিক সুবিধা ব্রিটিশ সরকার করতে পারে। এটা একটা কারণ। তারপর হচ্ছে যে ভারতবর্ষ ছিল সব থেকে বড় বাজার। ভারতবর্ষ বড় বাজার মানে ব্রিটিশ যে পণ্য উৎপাদন করছে, ওদের উদ্দেশ্য হইতে ছিল যে কোনো শিল্পোন্নত দেশে তারা যখন উপনিবেশ স্থাপন করছে তাদের উদ্দেশ্য ছিল যে বাজার দখল করা। মানে যেখানে তারা বাজার করবে সেই জায়গাটাকে দখল করতে পারলে সেখানে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী তারা বিক্রি করবে। তো সেই বিক্রির জন্য যে বাজার, ভারতবর্ষ হচ্ছে যত উপনিবেশ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে তার সব থেকে বড় বাজার। তার একটা হিসাব দেখো, 1914 সালে ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে যত সুতি কাপড় উৎপাদিত হতো তার 85% ভারতবর্ষে বিক্রি হতো, আর 15% হচ্ছে তার নিজের দেশ এবং অন্যান্য উপনিবেশগুলো। তাহলে বুঝতে পারছো যে ব্রিটিশ সাম্রাজ্যের একটা জায়গা, একটা উপনিবেশ ভারতবর্ষ এমন একটা বাজার যে যেখানে 85% তার উৎপাদিত পণ্য বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কারণ ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা। এছাড়া ভারতবর্ষে যে রেলগাড়ি বা রেলপথ নির্মাণের জন্য ইস্পাতের দরকার হয়েছিল। তোমরা জানো যে 1853 পরবর্তীকালে ভারতবর্ষে যে রেলপথ স্থাপনের কাজ চলেছিল, তো সেই রেলপথ স্থাপন করতে গিয়ে এখানে ইস্পাতের দরকার হয়েছিল। তো সেই রেলপথ নির্মাণের যত ইস্পাতের দরকার হয়েছিল তার 17% ব্রিটেন থেকে আনা হয়েছিল। তাহলে এটাও একটা কিন্তু ভারতবর্ষকে রত্ন বলার অন্যতম কারণ। আর একটা কারণ হচ্ছে যে ভারতীয় শিল্প বাণিজ্যের যে অভিমুখ, সেই অভিমুখ ব্রিটেনের স্বার্থে পরিচালিত হতো। ব্রিটেনের স্বার্থে পরিচালিত হতো মানে প্রচুর যে কাঁচা মাল এখান থেকে, সস্তায় যে কাঁচা মাল, সেই কাঁচা মাল কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষ থেকে এত বেশি পরিমাণে পেত যা অন্য কোনো উপনিবেশগুলো থেকে সেটা পাওয়া সম্ভব ছিল।
তাহলে এই সমস্ত কারণের জন্য ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। কারণ কি না, ভারতের উপর ভিত্তি করেই ব্রিটেনের যে অর্থনৈতিক শক্তি সেটা আরো সুদৃঢ় হয়েছে। সোনার ডিম পাড়া হাঁস, আমরা একটা কথা বলি যে সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম পাড়া হাঁস মানে তো কোনো হাঁস সোনার ডিম পাড়ে না সত্যি সত্যি। তার মানে কি, যেটা থেকে আমাদের প্রচুর লাভ হয়, যেটা রেখে দিতে পারলে, যেটা বজায় রাখতে পারলে আমরা প্রচুর লাভবান হতে পারি, সেই উপমা যখন ব্যবহার করা হয় সেরকম ওই ভারতবর্ষ হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এই সমস্ত কারণগুলোর জন্য বলা। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পার্ট আছে দেখো এই উপনিবেশের সাথে, সেটা হচ্ছে যে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা যখন ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করলো, তো সেই উপনিবেশ স্থাপন করার পরে ভারতবর্ষ একটা সময় কিন্তু রপ্তানিকারক দেশ ছিল। রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারক দেশে পরিণত। ব্রিটিশরা যখন প্রথম বাণিজ্য করতে এসেছিল, ইউরোপীয় শক্তি যারা প্রথম বাণিজ্য করতে এসেছিল, তারা কিন্তু ভারতবর্ষে জিনিসপত্র এনে বিক্রি করার জন্য আসে। তারা মূলত যেটা করতো যে ভারতবর্ষ থেকে, তোমরা যেন ভাস্কো ডা গামা যখন ভারতবর্ষে এসেছিল তখন কি হয়েছিল, এখান থেকে বোঝাই করে একটা জাহাজ বোঝাই করে মশলা নিয়ে গেছিল এবং 60 গুণ বেশি দামে সেই মশলা বিক্রি করেছিল পর্তুগালে নিয়ে গিয়ে। ইংরেজরাও যখন আমাদের দেশে এসেছিল তখন আমাদের দেশের সুতি বস্ত্র বলো, মসলিন বলো, এই সমস্ত কাপড়ের যে জগৎজোড়া নাম ছিল, তারা এখান থেকে এগুলো কিনে নিয়ে গিয়ে ইংল্যান্ডে বিক্রি করতো। তাহলে ভারতবর্ষ কি ছিল, ভারতবর্ষ তাহলে রপ্তানি করতো। মানে রপ্তানি মানে হচ্ছে যে এক্সপোর্ট করা, এখান থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে রপ্তানি, আর অন্য জায়গা থেকে যেটা আসছে সেটাকে বলা হয় আমদানি। তাহলে ভারতবর্ষ প্রথম দিকে কি ছিল, রপ্তানিকারক দেশ। সেখানে রপ্তানিকারক দেশ থেকে এবার আমদানিকারক দেশে কি করে পরিণত হয়ে গেল, মানে এই যে ভারতবর্ষের এই কাপড়, এর যা গুণমান, এর যা চাহিদা, ব্রিটিশদের কিন্তু খুব ঈর্ষা ছিল এর প্রতি, ভারতীয় এই বস্ত্র শিল্পের। তারপর যখন অষ্টাদশ শতকে শিল্প বিপ্লব হয়ে গেল, শিল্প বিপ্লব হয়ে যাওয়ার পরে খুব কম দামে যখন এরকম সূক্ষ্ম কাপড় তৈরি হতে শুরু করলো, তখন কিন্তু স্বভাবতই ব্রিটিশের ভারতীয়দের যে পণ্য, সেই পণ্যের চাহিদা ধীরে ধীরে কমে গেল। আর কমে যাওয়ার কারণ হচ্ছে যে ব্রিটেন থেকে যখন কোনো পণ্য সামগ্রী আমাদের দেশে আসতো, তখন সেগুলো বিনা শুল্কে আসতো, মানে আমাদের দেশে তারা এসে কোনো শুল্ক দিত না। কিন্তু এদেশ থেকে যখন কোনো পণ্য ইংল্যান্ডে যেত, তখন ইংল্যান্ডে যাওয়ার সময় কিন্তু তাদেরকে চড়া হারে শুল্ক দিতে হতো। তাহলে এইটা একটা কারণ যে আহ, ব্রিটিশরা যখন আমাদের দেশে কোনো পণ্য সামগ্রী নিয়ে আসতো, তখন তারা এখানে কোনো শুল্ক দিত না, বিনা শুল্ক। কিন্তু ভারতীয়দের পণ্য যখন ইংল্যান্ডে যেত, তখন কিন্তু তাদেরকে চড়া হারে শুল্ক দিতে হতো। তাহলে স্বভাবতই এই যে বৈষম্যমূলক ব্যাপার, সেই বৈষম্যমূলক শুল্ক ব্যবস্থার জন্য ভারতীয় শিল্প মার খেয়েছে। তাহলে এটাও একটা কারণ যে ভারতবর্ষ রপ্তানি করতে পারছিল না, কারণ কি না, তারা রপ্তানি করে সেই জিনিস আর বিক্রি হচ্ছিল না, এত দাম বেশি পড়ে যাচ্ছিল তাদের উৎপাদন কস্ট থেকে শুরু করে সেখানে শুল্ক সমস্ত কিছু। এটাও একটা বড় কারণ কিন্তু। তাছাড়া ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে যে প্রচুর পরিমাণে পণ্য, বিশেষত বস্ত্র উৎপাদন হয়, সেই উৎপাদনের ফলে সেই পণ্য ভারতবর্ষে আসে। ভারতবর্ষে আসার ফলে কি হয় না, ভারতের লোক সস্তায় ওই সমস্ত কাপড় কিনতে শুরু করে। ভারতবর্ষের যে কুটির শিল্প, সেই কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। তাহলে ভারতবর্ষের কুটির শিল্প ধ্বংস হয়ে যায়, সেটাও কিন্তু একটা কারণ যে ভারতবর্ষের কুটির শিল্প যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ভারতবর্ষের উৎপাদিত পণ্য সেটাও কমে যায়। 1813 খ্রিস্টাব্দে একটা আইন হয়েছিল, সেই আইনটার নাম হচ্ছে চার্টার আইন। সে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছিল যে এতদিন পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি, সেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া ভাবে বাণিজ্য করত। ব্রিটিশ সরকার কি করলো না, একচেটিয়া বাণিজ্যের অধিকার তুলে দিল। বললো ইংল্যান্ডে শুধু এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একমাত্র এই অধিকার ভোগ করবে না, ইংল্যান্ডে আরো যত কোম্পানি আছে সব কোম্পানি ব্যবসা করতে পারবে এবং সবাই সমান সুযোগ সুবিধা পাবে। তাহলে একচেটিয়া বাণিজ্যের অধিকার যেই লোক করে দেওয়া হলো, তাহলে কি হলো, কোম্পানির মধ্যে একটা কম্পিটিশন তৈরি হলো। তাহলে এতদিন পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু এককভাবে বাণিজ্য করছিল, এবার যেহেতু একচেটিয়া সেই অধিকারটা উঠে গেল, তাই কি হলো না, নিজেদের মধ্যে কম্পিটিশনে পণ্য সামগ্রীর দাম আরো কমে গেল। তাহলে আরো যত কমে গেল, তত হচ্ছে যে ভারতীয় বণিকদের ব্যবসা আরো চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। আমদানি বৃদ্ধি হয়ে গেল, সরকারি নীতির ফলে ভারতে ব্রিটিশ পণ্যের আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে গেল। এর ফলে কি হলো না, ভারত একটি রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারক দেশে পরিণত হলো। সবকিছুই ভারত এবার আমদানি করতে শুরু করলো। আর
রপ্তানি করার কিছুই থাকলো না। রপ্তানি করলো কি শুধুমাত্র কাঁচামাল, কাঁচামালের রপ্তানিকারক দেশ, আর বাকি সবকিছু আমদানি করতে শুরু করলো। এটা একটা কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে ব্রিটিশ শাসনকালে ভারতের শিল্প বাণিজ্য ধ্বংসের কারণ। এটা যদি এই কোশ্চেনটা আসে না, তোমরা এই টোটাল যে আলোচনা হলো এখনো পর্যন্ত, সেখান থেকেই দেখো বুঝতে পারবে যে কিভাবে ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের শিল্প বাণিজ্য ধ্বংস হয়ে গেল। ভারতবর্ষের শিল্প বাণিজ্য ধ্বংস হয়ে যাওয়ার পিছনে যে কারণ, সেই কারণ হচ্ছে এই বৈষম্যমূলক শুল্ক ব্যবস্থা। তারপর হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব হওয়ার ফলে খুব কম দামে জিনিসপত্র ভারতবর্ষে আসতে শুরু করলো, আর এর ফলে কুটির শিল্প তারা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। কাঁচা মালের রপ্তানি, ব্রিটিশ সরকার ভারতবর্ষে শিল্পজাত পণ্য রপ্তানি বন্ধ করে ভারতকে বিদেশে কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত করে। তো এটার ফলেও কিন্তু ভারতবর্ষের শিল্প চ্যালেঞ্জের মুখে পড়ে। দাদন প্রথা। দাদন প্রথা ছিল বাংলা তাঁতিরা ইংরেজদের কাছ থেকে যে অগ্রিম অর্থ নিতে বাধ্য হওয়ার ফলে লোকসানে ইংরেজদের কাছ থেকে বস্ত্র বিক্রি করতে বাধ্য হয়, কম দামে। জানতো যে এই দামে আমাকে জিনিসটা বিক্রি করলে আমার লোকসান হয়ে যাচ্ছে, তার সত্ত্বেও সে বিক্রি করতে বাধ্য হয়। এর ফলে ভারতবর্ষের যে শিল্প, সেই শিল্প ব্যবস্থা কিন্তু ভেঙে গেল। আর একটা যে পার্ট তোমাদের, সেই পার্টটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ কি না, এই উপনিবেশ থেকে সাম্রাজ্যবাদ, এবং সাম্রাজ্যবাদ থেকে গোটা বিশ্ব তোমার যুদ্ধে জড়িয়ে পড়ে, যে একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মূলে যেটা ছিল, যে যুদ্ধের যেটা মূলে ছিল, সেটা হচ্ছে গোটা বিশ্ব দুটি শিবিরে ভাগ হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধের আগেও এই যে দুটো শিবির, সেই দুটো শিবিরকে বলা হতো, একটা হচ্ছে ত্রিশক্তি চুক্তি আর একটা ত্রিশক্তি আঁতাত। এইটা একটু ভালো করে মনে রাখবে, প্রয়োজনে খাতায় লিখে নিতে পারো। মানে তোমাদের ত্রিশক্তি চুক্তি, ত্রিশক্তি মৈত্রী, ত্রিশক্তি আঁতাত, এরকম নানান রকমের টার্ম ব্যবহার করা হয়, যেগুলো গুলিয়ে যায় মাঝে মাঝে। এক নম্বর লিখবে ত্রিশক্তি চুক্তি ব্র্যাকেটে ট্রিপল অ্যালায়েন্স, আর 2 নম্বর হচ্ছে ত্রিশক্তি আঁতাত ব্র্যাকেটে ট্রিপল এন্টেন্ট, ENTENTE। ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি। ত্রিশক্তি চুক্তি হচ্ছে কাদের কাদের নিয়ে গঠিত হয়েছিল না, রাশিয়ার বিরুদ্ধে একজোট হওয়ার জন্য জার্মানি এবং অস্ট্রিয়া তারা একটা জোট গঠন করেছিল, জার্মানি আর অস্ট্রিয়া। এই দুজন যে জোট গঠন করেছিল, এটাকে বলা হতো দ্বিশক্তি চুক্তি। এই দ্বিশক্তি চুক্তির সাথে পরবর্তীকালে ইতালি এসে যোগদান করে। তাহলে হয়ে গেল জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, তিনজন মিলে হলো ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স। তাহলে যেখানে ট্রিপল অ্যালায়েন্স লিখেছো, সেখানে 3টি দেশের নাম লিখে নাও, অস্ট্রিয়া, জার্মানি আর ইতালি। এই যে রাশিয়ার বিরুদ্ধে এরা যে জোট গঠন করলো, রাশিয়া তখন কি করলো, রাশিয়া ফ্রান্সের সাথে জোট গঠন হলো। রাশিয়া ফ্রান্সের সাথে জোট গঠন করার ফলে তার পরবর্তীকালে ওদের সাথে আবার ফ্রান্সের সাথে ইংল্যান্ডও জোট গঠন করলো। তাহলে ফ্রান্সের সাথে রাশিয়া একবার জোট গঠন করলো, ফ্রান্সের সাথে ইংল্যান্ড একবার জোট গঠন করলো, আবার রাশিয়া ব্রিটেনের সাথে জোট গঠন করলো। তাহলে হলো কি না, এই ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া, প্রথমে রাশিয়া ফ্রান্সের সাথে, ব্রিটেন ফ্রান্সের সাথে, আবার রাশিয়া ব্রিটেনের সাথে চুক্তি করলো। এই 3টি চুক্তির ফলে যেটা হলো, সেটা হচ্ছে যে ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত, ট্রিপল এন্টেন্ট, যেটা 2 নম্বরে লিখেছো। তাহলে এই যে দুটি জোট, এই দুটি জোটের মধ্যে এবার রেষারেষি শুরু হলো। এছাড়াও আরো অনেক অন্যান্য উপাদান যুক্ত হয়ে এমন একটা ক্ষেত্র প্রস্তুত হলো, যে যাতে বিশ্বে প্রথমবার একটি যুদ্ধ হলো, যেটাকে বিশ্বযুদ্ধ রূপ দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে। বিশ্বযুদ্ধ বলা হয়েছে এই কারণে যে তার মানে এই নয় যে গোটা বিশ্বব্যাপী সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছে। বিশ্বযুদ্ধ বলা হচ্ছে এই কারণে যে এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ যার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব সারা বিশ্বেই পড়েছিল, সারা বিশ্বের অর্থনীতিতে পড়েছিল। যেমন তোমরা এখন এই যে করোনা দেখছো, করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস হচ্ছে তোমার একটা বিশ্বব্যাপী, এমন অনেক দেশ আছে যে দেশগুলোতে এখনো করোনা যায়নি বা সেভাবে প্রভাব ফেলেনি, কিন্তু দেখা যাবে যে এটা একটা সময় যে গোটা বিশ্বব্যাপী সামাজিক ক্ষেত্রে বলো, অর্থনীতি ক্ষেত্রে বলো, রাজনীতি ক্ষেত্রে বলো, এটা ব্যাপক প্রভাব ফেলবে। মানে এটা একটা বিশ্বযুদ্ধের মতোই। তো তোমরা এখান থেকে দেখে বুঝতে পারছো যে বিশ্বযুদ্ধ হলে কি হয় আর কি। প্রথম বিশ্বযুদ্ধ ঠিক এরকমই, মানে বিশ্বযুদ্ধ যে কটা দেশই করুক না কেন, তার প্রভাব কিন্তু সারা বিশ্বব্যাপী পড়েছিল। যেমন ধরো ব্রিটেন যখন যুদ্ধে যোগদান করলো, প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন তো একটা পক্ষ,
তো ব্রিটেন যুদ্ধে যোগদান করলো, তার উপনিবেশগুলো থেকে, ভারতবর্ষের একটা উপনিবেশ, এরকম যেখানে যেখানে তার উপনিবেশ ছিল সেখান সেখান থেকে সব সৈন্যদেরকে তুলেছে। সেই সমস্ত উপনিবেশে আর্থিক সংকট দেখা দিয়েছে, সেই সমস্ত উপনিবেশগুলোতে বেকারত্ব দেখা দিয়েছে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেয়েছে। তো সেই ব্যাপক প্রভাব পড়েছিল বলে এটাকে প্রথম বিশ্বযুদ্ধ বলা হচ্ছে। এই প্রথম বিশ্বযুদ্ধ কি কি কারণে হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের যেটা মূল কারণ ছিল সেটা হচ্ছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। মানে সবাই চেয়েছিল, শিল্পোন্নত দেশগুলো সবাই চেয়েছিল যে এই উপনিবেশগুলো আমাদের দখলে থাকুক। যখন একা একা লড়াই করা সম্ভব হচ্ছিল না, তখন একটা জোটবদ্ধ হয়ে যে আমাদের জোটের অধীনে এই জায়গাগুলো আমরা দখল করব, ওদের জোটকে পরাস্ত করবো, ওদের জোটকে সরিয়ে দিতে পারো, তাহলে ওই ওদের দখলে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা দখল করে দিতে পারবো। তাহলে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের একটা সব থেকে বড় কারণ। এছাড়া জার্মানি যখন ঐক্যবদ্ধ হলো, মানে তোমরা ইতালি জার্মানির ঐক্য আন্দোলন যখন পড়েছি, জার্মানি যখন ঐক্যবদ্ধ হলো তখন জার্মানির যে কাইজার দ্বিতীয় উইলিয়াম, তিনি একটি নীতি গ্রহণ করেছিলেন। সেই নীতিটার নাম হচ্ছে ওয়েল্ট পলিটিক। ওয়েল পলিটিক নীতি মানে হচ্ছে বিশ্ব রাজনীতির তত্ত্ব। তিনি বললেন যে জার্মানি তারা কি করবে না, গোটা বিশ্বে আধিপত্য স্থাপন করার জন্য যা যা করা দরকার সেটা করবে। যা যা করা মানে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিলেন, নৌবাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করলেন। এরকম ভাবে তিনি যখনই শক্তিশালী করেছে, তার যারা প্রতিপক্ষ দেশ তারা কি করলো না, তারাও আবার সেই সমস্ত অস্ত্র শস্ত্র শুরু করে দিল। তো এই ওয়েল পলিটিক বা বিশ্ব রাজনীতি সেটা অন্য রাষ্ট্রের মধ্যে একটা ভীতি সঞ্চার করেছিল। তো যখনই কেউ একজন অন্যজনকে বলে যে আমি আক্রমণ করব, তো যখন আক্রান্ত হওয়ার যার ভয় থাকে সে কি করে না, পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তো ঠিক একইভাবে কাইজার দ্বিতীয় ইলাম যখন বিশ্ব রাজনীতি ঘোষণা করেছিল, তখন যাদের যাদের এই ভীতি ছিল যে যাদের যাদের প্রতি এই আক্রমণটা নেমে আসতে পারে, তারাও কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল। তাহলে ওয়েল পলিটিক নীতি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ ছিল। ওয়েল পলিটিক নীতি ছাড়াও আরো যেটা হচ্ছে জোট গঠন, যেটা তোমাদের হলো অস্ত্রশস্ত্রের প্রতিযোগিতা। অস্ত্রশস্ত্রের প্রতিযোগিতা এই সময়টাকে বলা হয় 1870 থেকে 1914, এই যে সময়কাল ইউরোপে, এই সময়কালটাকে বলা হয় সশস্ত্র শান্তির যুগ। সশস্ত্র শান্তির যুগ মানে সবাই অস্ত্র শস্ত্র মজুত করতে শুরু করেছিল, অথচ সেই সময় কোনো যুদ্ধ হয়নি। 1870 থেকে 1914, তারপর প্রথম বিশ্বযুদ্ধটা তো হলো 1914 সালে। এই অস্ত্র শস্ত্রের প্রতিযোগিতাও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ ছিল। ইয়েলো জার্নালিজম, পিচ সাংবাদিকতা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল। পিচ সাংবাদিকতা কি না, দেখবে সংবাদ মাধ্যম সবসময় চায় যে কোনো একটা বিষয়কে নিয়ে যদি উত্তেজনা ছড়িয়ে দেওয়া যায় তাহলে তাদের সংবাদ মাধ্যমের লাভ হয়। তো তারা কি করতো, এই দুই জোটের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে দেওয়ার জন্য মাঝে মধ্যে কোনো খবরকে খুব বেশি বাড়িয়ে মানুষের কাছে প্রেজেন্ট করতো। এই বাড়িয়ে খবরকে, যেটা ঘটছে তার থেকে বাড়িয়ে বলা, তার থেকে বাড়িয়ে লেখা, তার থেকে বাড়িয়ে দেখানো, এই ঘটনাটাকে বলা হয় ইয়েলো জার্নালিজম। এই ইয়েলো জার্নালিজমের বারবারন্ত কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি। এরা কি করতো না, উস্কে দিত। যেমন তোমরা সেই জার্মানির ঐক্য আন্দোলনে এমস টেলিগ্রামের একটা ব্যাপার দেখেছিলে, যে কাইজার এমস নামক স্থান থেকে যে টেলিগ্রাম বিসমার্ককে পাঠিয়েছিল, সেই বিসমার্ক আবার টেলিগ্রামের দু একটা শব্দ বাদ দিয়ে এমন ভাবে ছাপালো যে ফ্রান্স মনে করলো বোধহয় যে তার দূতকে কাইজার অপমান করেছে। তার ফলে ফ্রান্সের সাথে রাশিয়ার যুদ্ধ বেড়ে গেল। তো ইয়েলো জার্নালিজম প্রথম বিশ্বযুদ্ধের জন্য একটা অন্যতম কারণ ছিল। এছাড়া আর দুটো জিনিস ছিল, উগ্র জাতীয়তাবাদ আর অতৃপ্ত জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ কি? উগ্র জাতীয়তাবাদ হচ্ছে যে জাতীয়তাবাদ আমার দেশই শ্রেষ্ঠ, বাকি হচ্ছে সমস্ত বাকি যত দেশ আছে সবাই হচ্ছে নিকৃষ্ট। এই যে ধারণা, এই ধারণাটাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। আমি আমার দেশকে ভালোবাসি, তার মানে এই নয় যে আমার দেশই হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা এবং আমার দেশই হচ্ছে এক নম্বর দেশ যার পৃথিবীতে টিকে থাকার অধিকার আছে, বাকি সব দেশ ধ্বংস হয়ে যায়। এই যে মানসিকতা, এই যে দেশপ্রেম, এটাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদ মানে আমি সমস্ত জায়গায় উপনিবেশ স্থাপন করব, আমি সমস্ত জায়গায় বাজার দখল করব, এই যে মানসিকতাটা সেই সময় চারা দিয়েছিল, সেটাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। আর অতৃপ্ত জাতীয়তাবাদ মানে হচ্ছে যে যখন আমি দেখলাম যে আমার দেশের শিল্প বিপ্লব অনেক পরে হলো, আমার আগে সবাই উপনিবেশ দখল করে নিয়েছে, তাহলে আমার মধ্যে একটা অতৃপ্তি কাজ করছে যে আমি তাহলে কি করব, আমার জন্য তার কোথাও জায়গা পড়ে নেই। রবীন্দ্রনাথ একটা খুব সুন্দর একটা কথা লিখেছিলেন, আমার সবটা মনে নেই। দেখবে যে ওই জার্মানিতে শিল্প বিপ্লব পরে হয়েছিল, তো ওই ভোজের শেষে হাঁপাইতে হাঁপাইতে গিয়ে দেখলেন যে সেই মাছের কাঁটা পড়ে আছে। মানে ভোজ সবাই সবাই ভোজ খেয়ে চলে গেছে, তখন জার্মানি যাচ্ছে, গিয়ে দেখছে ভোজের আর কিছুই অবশিষ্ট নেই, কাঁটা পড়ে আছে। তখন তার মধ্যে যে অতৃপ্তির জন্ম, একদিকে ক্ষুধা। তো শিল্প বিপ্লব সম্পর্কে এই কথাটা বলা হয়েছে, শিল্প বিপ্লব ইংল্যান্ড, ফ্রান্স, এরা যখন বেশিরভাগ অঞ্চল দখল করে ফেলেছে, তখন জার্মানির শিল্প বিপ্লব অনেক পরে হয়েছে। তো
তো তারা যখন দখল করতে যাচ্ছে দেখছে আর কিছু নেই, তো এই অতৃপ্ত জাতীয়তাবাদ, তারপরেই তো কাইজার দ্বিতীয় উইলিয়াম বলেন যে বিশ্বের সমস্ত জায়গায় আধিপত্য স্থাপন করার জন্য আমাদের এই অস্ত্রসজ্জা করতে হবে। তাহলে এই সমস্ত কারণগুলো প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করেছিল। এবং এই বিশ্বযুদ্ধের যে ঘটনার জন্য এই যুদ্ধটা শুরু হয়ে গেল, তোমরা জানো যে একটা ক্ষেত্র প্রস্তুত হলেও কি হয় না, একটা প্রত্যক্ষ কিছু একটা দরকার হয়। যেমন ধরো কোথাও একটা একটা ধিক ধিক করে আগুন জ্বলছে, সেই আগুনটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না যে ভিতরে আগুন আছে, কিন্তু কেউ গিয়ে জোরে হাওয়া দিয়ে দিল, ফু দিয়ে দিল, তার ফলে কেউ আগুনটা দাও দাও করে জ্বলে গেল। এই ফুটাকে বলে প্রত্যক্ষ কারণ, তার ফলেই ওটা জ্বলে গেছে। তো এইটা কি না, অস্ট্রিয়ার যুবরাজ, তার নাম হচ্ছে ফান ফার্ডিনান্ড, এবং তার পত্নী স্ত্রী সোফিয়া, তারা বসনিয়া রাজধানী সেরাজেভোতে বেড়াতে গেছিল। সেইখানে গিয়ে তাদেরকে গুলি করে রাততাই হত্যা করে। তো হত্যা যখন করে তখন অস্ট্রিয়া বলে যে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী হচ্ছে সার্বিয়া। সার্বিয়াকে দায়ী করে এক চরমপত্র পাঠায়, বলা হয় এই অস্ট্রিয়ার সমস্ত দাবিগুলো মেনে নিতে হবে। সার্বিয়া কি করেছিল, সার্বিয়া বলেছিল যে আমাদের সার্বভৌমত্বের পক্ষে যেটা ক্ষতিকর নয় সেগুলো সব দাবি আমরা মেনে নেবো, কিন্তু যে দাবিটা মানলে আমার রাষ্ট্র অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে, আমার রাষ্ট্রটাই থাকবে না, আমার স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে, সেই দাবিটা শুধু আমরা মানতে পারবো না। এই কথা যখনই বললো, অস্ট্রিয়া সঙ্গে সঙ্গে সার্বিয়াকে আক্রমণ করলো। আর অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করার সাথে সাথে, সার্বিয়া ছিল স্লাভ দেশ ভুক্ত দেশ, তো রাশিয়াও তাই ছিল। রাশিয়া কি করলো, সার্বিয়ার পাশে দাঁড়ালো, বলে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করেছে, অতএব সার্বিয়ার পক্ষে রাশিয়া দাঁড়িয়ে গেল। তাহলে অস্ট্রিয়ার পক্ষে কারা দাঁড়াবে, অস্ট্রিয়ার পক্ষে তোমরা জানো যে ওই যে জোট ছিল, ত্রিশক্তি চুক্তি, অস্ট্রিয়া জার্মানি ইতালি, অস্ট্রিয়ার পক্ষে জার্মানি ইতালি দাঁড়িয়ে গেল। তার সঙ্গে সঙ্গে সার্বিয়ার পক্ষে রাশিয়া, তার সাথে আরো যে দুটো জোটভুক্ত ছিল ইংল্যান্ড এবং ফ্রান্স, শুরু হয়ে গেল একটা বিশ্বযুদ্ধ। এই যুদ্ধটার নাম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে এগুলো হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তোমাদের আজকে যে যে তিনটে টপিক মূলত আলোচনা হলো, তাহলে একটা হচ্ছে যে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কেন বলা হয়, ভারত কিভাবে রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারক দেশে পরিণত হলো, ভারতের শিল্প বাণিজ্য ধ্বংসের কারণ কি, আর প্রথম বিশ্বযুদ্ধের কারণ।